ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণভাবে কম্পিটিটিভ এবং একাডেমিক গাইডের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব টার্গেট পুলিশ এক্সাম হিসাবে ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম প্র্যাকটিস সেট। আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য যারা সেলফ স্টাডি করছো এবং সিরিয়াস প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে অবশ্যই মক টেস্ট বা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো। সেই জায়গা থেকে আমাদের চ্যানেলের উদ্যোগ এক ঝলকে সিরিজ। এই এক ঝলকে সিরিজের মাধ্যমে আমরা টোটাল 1000 জিকে আলোচনা করব। সেই সিরিজের আজকে আমাদের 15 নম্বর সেট, অর্থাৎ আজকে আমাদের সেট 15। এরপর আমরা সেট 15-এ রাখা প্রশ্নগুলো দেখব। আজকের সেটের প্রথম প্রশ্ন, সংবিধানের ষষ্ঠ তফসিলে কোন রাজ্যের কথা উল্লেখ করা নেই? অপশন এ মিজোরাম, বি ত্রিপুরা, সি আসাম অ্যান্ড ডি পশ্চিমবঙ্গ। আমাদের মনে রাখতে হবে পলিটি রেসপেক্টে বেশ কিছু কমন প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। সেই জায়গায় একটা ইম্পর্টেন্ট হলো শিডিউল। আমরা জানি যে সংবিধানে এই মুহূর্তে 12টি শিডিউল রয়েছে। অ্যাকচুয়ালি প্রথম দিকে যখন সংবিধান চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি, সেই সময় শিডিউল ছিল 8টা। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময় বেড়ে এটা হয়েছে বর্তমানে 12টি। এই শিডিউলগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট একটা শিডিউল হচ্ছে বা তালিকা হলো 6 নম্বর শিডিউল বা তপশিল। সেই 6 নম্বর শিডিউলটার জন্য অনেক রাজ্য চেষ্টা করে সেখানে তাদের নাম এন্ট্রি করতে আর কি। সেই শিডিউলে থাকলে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা ডিটেলস ক্লাসের ব্যাপার। মূলত সেই শিডিউলে বিভিন্ন স্টেটের কথা উল্লেখ আছে। বর্তমান সময়ে 6 শিডিউলে আপাততভাবে 4টি রাজ্যকে যুক্ত করা আছে বা যুক্ত করা হয়েছে। এখান থেকেও প্রশ্ন আসে যে 6 শিডিউলে কতগুলো রাজ্যের কথা উল্লেখ করা আছে, তখন হবে 4টি। এবং প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের অপশনে থাকা উত্তরগুলোর মধ্যে কোনটা 6 শিডিউলে উল্লেখ করা নেই? আমি যে কোনো পরীক্ষার প্রিপারেশান যখন পড়াই, তখন যে কোনোভাবে একটা শর্ট ট্রিক্স তৈরি করি যাতে ছাত্রদের মনে থাকে। এবং তোমরা যদি শর্ট ট্রিক্সগুলো খাতায় লিখে বারবার পড়ো, তোমাদের মনে থাকবে। কারণ শর্ট ট্রিক্স সবসময় খুবই ইজি বা ছন্দযুক্ত হবে তা নয়, কোনো কোনো সময় ছন্দযুক্ত না হলেও সেই যদি বারবার মনে রাখো, তাহলে তোমাদের পরীক্ষার সময় উত্তর করতে সুবিধা হবে। এক্ষেত্রেও আমি একটা ট্রিক্স বলে দেবো। ষষ্ঠ তফসিলে যে 4টি রাজ্যের কথা উল্লেখ আছে বর্তমানে, সেগুলো কারা কারা? আমরা একটা ট্রিক্স মনে রাখবো। কাউকে তুমি একটা মাংস চাইছো, গিভ মি আ মিট। এখানে মিট বানানটা আমরা ভুল লিখবো, MIT লিখবো, ভুল লিখলাম, কিন্তু এভাবেই পড়বে গিভ মি আ মিট। এইখান থেকে আমরা মনে রাখবো ME মানে হচ্ছে মেঘালয়া, A মানে আসাম, MI মানে মিজোরাম অ্যান্ড T মানে ত্রিপুরা। এই 4টি স্টেট রয়েছে, মেঘালয়, আসাম, মিজোরাম এবং ত্রিপুরা। গিভ মি আ মিট। ME মানে মেঘালয়া, A ফর আসাম, MI ফর মিজোরাম অ্যান্ড T ফর ত্রিপুরা। তাহলে যদি আমরা অপশনগুলো দেখি, মিজোরাম আমি প্রথমেই বলেছি, মি থেকে মিজোরাম, সো মিজোরাম আছে, এটা হবে না। T ফর ত্রিপুরা, ত্রিপুরা আছে, হবে না। A ফর আসাম, আসামও আছে, হবে না। তাহলে আমরা বুঝতেই পারছি ষষ্ঠ তফসিলে উল্লেখ নেই এমন একটি রাজ্য হলো অপশন ডি, দ্যাট ইজ পশ্চিমবঙ্গ। আজকের সেটের 2 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা হিসাবে অলিম্পিকে পদক কে লাভ করেন? অপশন এ কর্ণ মালেশ্বরী, অপশন বি সাইনা নেহওয়াল, সি মেরি কম অ্যান্ড ডি PT ঊষা। এই যে 4টি নাম এখানে উল্লেখ করা হয়েছে, প্রতিটি নামই খুব ইম্পর্টেন্ট এবং প্রতিটি ফ্যাক্ট তোমাদের মনে রাখতে হবে। কারণ পরীক্ষায় কোন ধরনের জিকে রিলেটেড প্রশ্ন আসবে তোমরা ঠিক বুঝতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের সব ধরনের জিকেই প্র্যাকটিস করতে হবে। আমরা যদি অপশন ধরে ধরে আলোচনা করি, কারণ আমাদের যে প্র্যাকটিস সেট সেগুলো তোমরা যদি দেখো বা যারা দেখছো তারা বুঝতেই পারছো, আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করে দিই। আমাদের যেহেতু স্ক্রিন ছোট এবং আমরা যে ডিভাইসে ভিডিও তৈরি করছি সেটা ছোট, ফলে লিখতে হয়তো অসুবিধা হয়। তোমরা যদি একটু শোনো তাহলে তোমাদের উপকারে লাগবে। আমরা যদি PT ঊষাটা দেখি, তাহলে PT ঊষা হচ্ছেন প্রথম একজন মহিলা হিসাবে, ভারতীয় মহিলা হিসাবে 1984 সালে 400 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথমবার ফাইনালে পৌঁছান। কিন্তু তিনি সে বছর কোনো পদক লাভ করতে পারেননি এবং তিনি 4th পজিশন পান। এটাই হচ্ছে ভারতবর্ষের মহিলা হিসাবে ব্যক্তিগত ইভেন্টে প্রথম কোনো মহিলা ফাইনালে যান, যে কোনো প্রতিযোগিতার রেসপেক্টে, সেটা 400 মিটার দৌড়ে, এবং তিনি 4th পজিশন পান। অর্থাৎ প্রথম যদি বলে যে প্রথম কে মহিলা হিসাবে অলিম্পিকে ফাইনালে যান কিন্তু পদক পাননি, সেটা হচ্ছে PT ঊষা। 1984 সালের লস অ্যাঞ্জেলেস যে অলিম্পিক হয়েছিল, সেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে এইটা। এবং PT ঊষাকে বলা হয় এই যে অ্যাথলেটিক্সের রানী। এরপর আমরা নেক্সট ফ্যাক্ট দেখব মেরি কমের ক্ষেত্রে। মেরি কম কিন্তু এই জায়গা থেকে একটু এগিয়ে, তিনি পদক লাভ করেছিলেন অলিম্পিক পদক। মেরি কম একজন বক্সার, এটা প্রথমে মনে রাখতে হবে। তিনি 2012 সালে
পদক পান। তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন 2012 সালে। এবং মহিলা হিসাবে প্রথম বক্সার হিসাবে যদি প্রশ্ন আসে, ভারতীয় মহিলা বক্সার হিসেবে প্রথম কে এই ব্রোঞ্জ পান বা পদক পান, সেটা হবে মেরি কম। কত সালে? 2012 সালে। ঠিক একই রকমভাবে সাইনা নেহওয়াল, ইনিও কিন্তু পদক পেয়েছিলেন 2012 সালে এই একই অলিম্পিকে, লন্ডন অলিম্পিকে। দুজনে একই সঙ্গে পেয়েছিলেন এবং তিনিও ব্রোঞ্জ পেয়েছিলেন এবং তিনি পেয়েছিলেন টেনিসে। তাহলে যদি বলা হয় প্রথম টেনিস প্লেয়ার হিসেবে, অর্থাৎ মহিলা হিসেবে টেনিস প্লেয়ার হিসেবে প্রথম কে পায়, সব এগুলো মহিলার ক্ষেত্রে বলছি, তখন হবে সাইনা নেহওয়াল। আর কর্ণম মালেশ্বরী, তিনি ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে পদক পান এবং সেটা 2000 সালে। তাহলে আমরা বুঝতেই পারছি এগুলো থেকে যে প্রথম পদক পেল কর্ণম মালেশ্বরী, অপশন এ, যিনি ওয়েট লিফটার একজন। আর প্রথম টেনিস প্লেয়ার হিসেবে পেল সাইনা নেহওয়াল 2012 সালে। প্রথম ওয়েট লিফটার হিসেবে, এই বক্সার হিসেবে পেল মেরি কম 2012 সালে। আর প্রথমবার ফাইনালে পৌঁছেছিল মহিলা হিসাবে পিটি ঊষা 1984 সালে। আর এই কর্ণম মালেশ্বরী 1995 সালে, একটা ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে, 1995 সালে তিনি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা বর্তমানে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড হয়ে গেছে, সেটা পেয়েছিলেন 1995 সালে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হিস্ট্রি রেসপেক্টে একটা স্ট্র্যাটেজিকে। এই ধরনের প্রথাগুলো থেকে প্রশ্ন আসবে যে সতীদাহ প্রথা রদ হবার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? কারণ আমরা জানি সেই সময় কিন্তু গভর্নর জেনারেল এই পদটা ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি সেটা ভারতের গভর্নর জেনারেল হবে, তারপরে যেটা ক্যানিংয়ের সময় গিয়ে ভাইসরয় হবে। এই বেন্টিংয়ের সময়ই আবার চেঞ্জ হয়ে যায়, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে বেঙ্গলটাকে ইন্ডিয়া বলে দেওয়া হয়। যাই হোক, তাহলে কে গভর্নর জেনারেল ছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, বি লর্ড বেন্টিং, সি লর্ড রিপন, অ্যান্ড ডি লর্ড কার্জন। তোমরা যদি পারো পরীক্ষার আগে অবশ্যই প্রতিটি ভাইসরয় এবং গভর্নর জেনারেলের যে কার্যকারিতা ছিল, অ্যাক্টিভিটিগুলো ছিল, সেগুলো ভালোই হোক খারাপই হোক, সেগুলো কিন্তু মনে রাখবে, সেখান থেকে প্রশ্ন আসে। সতীদাহ প্রথা এটা খুব একটা বাজে প্রথা ছিল এবং রাজা রামমোহন রায় এই বিষয়ে প্রথম চেষ্টা করেন কিছু করার। এবং তিনি সেই সময় যিনি গভর্নর ছিলেন, মানে জেনারেল ছিলেন লর্ড বেন্টিং, তার সহযোগিতায় 1829 সালে এই সতীদাহ প্রথা রদ করেন। যদিও আমরা জানি রাজা রামমোহন রায় এই কাজটা করার জন্য সেই সময়ে কিছু যারা গোঁড়া মানুষজন ছিলেন তারা বিরোধিতা করেছিলেন এবং এর পরবর্তী ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে রাজা রামমোহনের জীবনে এই প্রথাটা বন্ধ করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে কী ঘটনা ঘটেছিল সেটা আমরা এরপরেই একটা প্রশ্ন আছে, সেটা যখন দেখব তখন বলবো ডিটেলসটা। তাহলে আমরা বুঝতেই পারছি যে রাজা রামমোহন রায় চেষ্টাই করলেন এবং যিনি করলেন তিনি হচ্ছেন লর্ড বেন্টিং। লর্ড বেন্টিংয়ের সময় এটা হয় 1829 সালে। ডালহৌসির ক্ষেত্রে আমরা আলোচনা করেছি বহুবার, তিনি রেলপথ নির্মাণ করেন, ডাক বিভাগ নির্মাণ করেন, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট যেটা বহু পূর্বে তৈরি হয়েছিল সেটা। রিপন তো আমরা জানি যে আর্মস অ্যাক্ট বাতিল করেছিলেন, এছাড়া সংবাদপত্রের যে আইন সেটা বাতিল করেছিলেন এবং তাকে ভারত বন্ধু বলা। এছাড়া লর্ড রিপনের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো ইলবার্ট বিল বিতর্ক, অর্থাৎ ভারতীয়দের বিচার করবে যারা ব্রিটিশ তারা এবং ব্রিটিশদের বিচার করবে যারা ব্রিটিশ তারা, কিন্তু ভারতীয়রা ব্রিটিশদের বিচার করতে পারবে না। এই একটা যে ব্যাপার চলছিল 1883 সালে, এটা চলেছিল 84 সাল পর্যন্ত, যাকে ইলবার্ট বিল বিতর্ক বলা হয়। সেই সময় যিনি চেষ্টা করেছিলেন এটা, সেটা হচ্ছে লর্ড রিপন। আর কার্জন তো আমরা জানি, এটা মূলত বঙ্গভঙ্গ, এছাড়া তিবেতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠিয়েছিলেন, এখান থেকে প্রশ্ন আসে হু সেন্ট ইয়ং হাজব্যান্ড মিশন টু তিবেত, তখন উত্তর হবে লর্ড কার্জন। নেক্সট যেটা দেখবো আমরা, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশন এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহরু, সি সুভাষচন্দ্র বসু অ্যান্ড খুশবন্ত সিং। এটা খুব কমন বই এবং আমাদের এই প্র্যাকটিস সেটই হয়তো আরেকবার প্রশ্নটা করা হয়েছিল অন্য কোনো প্র্যাকটিস সেটে। তোমরা প্রত্যেকে যারা দেখেছো তারা জানো ডিসকভারি অফ ইন্ডিয়া লেখক হচ্ছে অপশন বি জওহরলাল নেহরুজি, যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং সংবিধান সভা যখন তৈরি হয় প্রথম স্থায়ী সভাপতি জওহরলাল নেহরুজি। এছাড়া আরও অনেক ফ্যাক্ট আছে, আমরা ধীরে ধীরে বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে সেগুলো আলোচনা করে দেবো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ বা গীত গোবিন্দম কার লেখা? অপশন এ কালিদাস, বি হরিসেন, সি শূদ্রক অ্যান্ড ডি জয়দেব। খুব ইম্পর্ট্যান্ট একটা বই এবং এই বইটি গুরুত্ব এটাই যে এটা কিন্তু রাধাকৃষ্ণের যে লীলা সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। ফলে এই বইটি তোমরা যদি কেউ পড়ে থাকো দেখবে খুব ভালো বই, বা পড়তেও পারো সময় পেলে। এই বইটির লেখক হচ্ছেন অপশন ডি জয়দেব, তিনি ছিলেন লক্ষণ সেন, সেন বংশের একজন রাজা, তার সভাকবি। নেক্সট আমরা একটা লেক রিলেটেড প্রশ্ন পড়ব এবং অবশ্যই ওয়ার্ল্ডের রেসপেক্টে। বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? দ্য লার্জেস্ট লেক, ফ্রেশ ওয়াটার লেক অফ ওয়ার্ল্ড। অপশন এ কাস্পিয়ান সাগর, বি সুপ্রিয়র হ্রদ, সি টাঙ্গানিকা অ্যান্ড ডি বৈকাল। এই 4টি হ্রদই খুব ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটাকে বুঝিয়ে দেবো, তোমরা অবশ্যই খাতায় পারলে লিখে নেবে
এই চারটে থেকেই প্রশ্ন আসে হ্রদ রিলেটেড, এবং এই চারটেই উত্তর হবে। মিষ্টি জলের হ্রদ যেহেতু বলেছে, রাইট আনসার হবে সুপিরিয়র হ্রদ। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক। মনে রাখতে হবে, যদি বলতো বৃহত্তম হ্রদ মিষ্টি জলটা বাদ দিয়ে দিত, তাহলে হতো কাস্পিয়ান সাগর। সবথেকে বড় হচ্ছে লার্জেস্ট কাস্পিয়ান সাগর, কিন্তু এটা ব্রাকিশ ওয়াটার, তাই এটা হবে না। যেহেতু মিষ্টি জল বলেছি, রাইট আনসার হবে অপশন বি সুপিরিয়র হ্রদ। এবং যদি বলতো মিষ্টি জল বাদ দিয়ে বলতো, তাহলে হতো কাস্পিয়ান সাগর। আর টাঙ্গানিকা হচ্ছে ইম্পর্টেন্টভাবে সবথেকে লংগেস্ট, আর বৈকালটা হচ্ছে গভীরতম হ্রদ, ডিপেস্ট। এবার এখান থেকে একটা প্রশ্ন অনেকে মনে আছে যে লার্জেস্ট আর লংগেস্টের মধ্যে ব্যাপারটা কি। লার্জেস্ট মানে এরিয়া ওয়াইজ আর কি, যদি এরিয়াটা ভাবেই বড়, আর লংগেস্ট যেটা টাঙ্গানিকা সেটা লং আর কি, ডিস্টেন্স, এরিয়া এবং ডিস্টেন্স, এটা ভালো করে বুঝবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কোটা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ চম্বল, বি যমুনা, সি শতদ্রু অ্যান্ড ডি মাহি। কোটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, রাজস্থান। আগেকার যখন অফলাইন সিস্টেমে পড়াশোনা ছিল, সেই সময় রাজস্থানে কোটা ছিল একটা পড়াশোনার বড় জায়গা, বিভিন্ন কোচিং সেন্টারের ক্ষেত্রে, বিশেষত ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির ক্ষেত্রে। যাক, এখন তো অনলাইন সিস্টেম এসে গেছে, এখন বড় বড় চ্যানেল প্রোভাইড করে অনলাইন লেকচার। যাই হোক, এই কোটা অবস্থিত চম্বল নদীর তীরে, তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশন এ প্রথম শ্রেণীর লিভার, বি দ্বিতীয় শ্রেণীর লিভার, সি তৃতীয় শ্রেণীর লিভার অ্যান্ড ডি কোনোটিই নয়। আমি তোমাদেরকে বলেছিলাম লিভার বোঝার একটাই বিষয় হচ্ছে 3টে দাগ টানবে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এবং মধ্যেখানে কী আছে দেখবে, তাহলেই হবে। মধ্যেখানেই বলেছিলাম প্রথমেই থাকে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব, দ্বিতীয় শ্রেণীর লিভারে আমরা বলেছিলাম থাকে ভার মধ্যেখানে, আর তৃতীয় শ্রেণীর লিভারে থাকে বল। তাহলে মানুষের হাত যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যেখানে যেটা আছে সেটা হচ্ছে বল, তার মাধ্যমে কিছু তোলা হচ্ছে। কোন দিকে কী আছে যদি নাও আমরা বুঝতে পারি, মধ্যেখানে আছে বল, তাহলে বল যেহেতু তৃতীয় শ্রেণীতে আছে মধ্যেখানে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? অপশন এ দ্বিতীয় আকবর, বি লর্ড বেন্টিং, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড ডি কেশবচন্দ্র সেন। আমি প্রিভিয়াস একটা কোশ্চেনে বলছিলাম যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করলো, সেই সময় যারা গোড়া ধর্মের মানুষ ছিলেন, মানে অর্থোডক্স টাইপের, তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এবং তারপরে কি ঘটনা ঘটেছিল সেটা আমি পরে বললাম। তারপরে এই ঘটনাটা ঘটে। সেই সময় রামমোহন রায় তখন কিন্তু রাজা হননি, রামমোহন রায়কে বিভিন্নভাবে অপদস্থ করা হয় এই প্রথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য। কারণ সেই সময় কিছু মানুষ মনে করছিলেন যে এই প্রথাটা হচ্ছে হিন্দু ধর্মের একটা প্রথা, এই প্রথা বন্ধ করা উচিত হচ্ছে না। তখন তার উপরে যে অত্যাচার হয় বিভিন্নভাবে, সেই জন্য তিনি তৎকালীন সময়ের যে মুঘল সম্রাট, নাম সর্বস্ব সম্রাট, তৎকালীন সময় আমরা জানি যে মুঘল সম্রাট থাকতো দিল্লিতে, তিনি ছিলেন দ্বিতীয় আকবর। তার কাছে রামমোহন রায়জি যান, এবং তখন সেকেন্ড আকবর, দ্বিতীয় আকবর তাকে লন্ডনে পাঠান ভারত দূত হিসাবে, ইন্ডিয়ার অ্যাম্বাসেডার হিসাবে তাকে লন্ডনে পাঠান, এবং তখন তিনি তাকে নাম দেন রাজা উপাধি দেন, অর্থাৎ রাজা রামমোহন রায় হন। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্বিতীয় আকবর তাকে রাজা রামমোহন উপাধি দেন। পুরো গল্পটা আগে যেটা বলেছিলাম তার ঠিক পরের অংশ এইটুকুনি, তোমরা নিশ্চয়ই বুঝলে। নেক্সট একদম ইনস্ট্রুমেন্ট রিলেটেড একটা প্রশ্ন, জিকে। রবিশঙ্কর কিসের জন্য বিখ্যাত? অপশন এ শরৎ, বি তবলা, সি ভায়োলিন অ্যান্ড ডি সিতারা। এগুলো একদম স্ট্রিকি মুখস্থ করতে হবে। আর তোমরা যদি চাও আমাদের শর্ট ট্রিক্স প্লে লিস্টে দেখবে একে কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত স্পেশালিস্ট, সেগুলো নিয়ে ট্রিক্স বানানো আছে, তোমরা দেখে নেবে। তাহলে রবিশঙ্কর হচ্ছে অপশন ডি সিতারা। আজকে সেটার 12 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলা কত সালে শুরু হয়? অপশন এ 1905, বি 1908, সি 1915 অ্যান্ড ডি 1916। এই ধরনের কনস্পিরেসি কেসগুলো সেগুলো শুরু হয়ে যাচ্ছে 1897 সালে, নাসিক ষড়যন্ত্র মামলা আমরা জানি। তারপর থেকে কিন্তু প্রচুর কেস আছে, 1908, 1909, 1913, 15, 16, 25, 29, সবগুলোই কিছু না কিছু কনস্পিরেসি কেস আছে, এগুলো তোমরা দেখে রাখবে কী জন্য হয়েছিল আর কাকে মূল অ্যাকুজ করা হয়েছিল। আলিপুর বোমা মামলাটা বুঝতেই পারছি, এটা মূলত যখন ভারতের 1900 সালের পর থেকে বিভিন্ন গুপ্ত সমাধি তৈরি হতে থাকছে, সেই সময় যেটা ঘটলো 1908 সালে, যে অত্যাচারী ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন সেই কিংসফোর্ড, তাকে হত্যা করা চেষ্টা, এবং সেক্ষেত্রে সেটা ফেলিওর হয়ে যাওয়া, এবং পরবর্তী ক্ষেত্রে বীর শহীদ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি ধরা পড়লেন, এই যে বিষয়টা, এবং পরবর্তী ক্ষেত্রে সেই সূত্র ধরেই অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ এদেরকে ধরা হচ্ছে আর কি। সেই কেসটা হচ্ছে আলিপুর বোমা মামলা কেস। এটা কত সালে হয়? এটা অবশ্যই 1908 সালে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবং এই যে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে প্রধান অভিযুক্ত করা হলো, সেই সময় তাকে যিনি আইনি সহায়তা করেছিলেন সেটা হচ্ছেন চিত্তরঞ্জন দাস।
আর এখানে একটা ইম্পর্টেন্ট ডেট আছে, মানে সাল আছে 1916 সাল। এই সময় এটা হয়েছিল রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা বা সিল্ক লেটার কনফ্রেন্সি কেস। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সকারি উপাধি কে নেন? অপশন এ কন্দগুপ্ত, বি দ্বিতীয়চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত অ্যান্ড ডি প্রথম কুমারগুপ্ত। প্রতিটি গুপ্ত সম্রাট এখানে ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি আমরা অপশন ধরে আলোচনা করব, তোমরা একটু শুনবে, তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে। তোমরা অবশ্যই টাইম যদি পারো এগুলো শুনতে পারো। আমরা যদি প্রথম কুমারগুপ্তর ক্ষেত্রে দেখি, তিনি সবথেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করলেন এবং তিনি ছিলেন কার্তিকের পূজারী। কার্তিক মানে লর্ড কার্তিক, যিনি সে কার্তিক ঠাকুরের পূজারী এবং তাকে বলা হতো কার্তিকেয়। নেক্সট সমুদ্রগুপ্তর ক্ষেত্রে তিনি তো আমরা জানি তিনি লিচ্ছব দরিদ্র নামে পরিচিত ছিলেন। তেনার বিনা বাদনরত অবস্থায় মূর্তি পাওয়া গেছে, যে মূর্তি পাওয়া গেছে সেখানে লক্ষ্মী ঠাকুরের ছবি ছিল, এই সমস্ত ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এনার সঙ্গে যুদ্ধ হয় শক রাজা থার্ড রুদ্রদমন। এখান থেকে প্রশ্ন আসে কার সঙ্গে যুদ্ধটা হয়েছিল, কোন শক রাজা? সেটা হচ্ছে শক রাজা থার্ড রুদ্রদমন। এই তৃতীয় রুদ্রদমনের সঙ্গে যুদ্ধ হয় এবং তিনি তাকে পরাজিত করেন এবং তখন তিনি উপাধি নেন সকারি। আর স্কন্দগুপ্ত যেটা করেছিলেন সেটা হচ্ছে হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, সেই জন্য স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। এই দুটো খুব কনফিউশনাল, ভালো করে বুঝে নেবে। স্কন্দগুপ্ত থেকে মনে রাখবে কাঁধ, অর্থাৎ কাঁধ দিয়ে তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, তাই তিনিকে বলা হয় ভারতের রক্ষাকারী। আমরা যেমন বলি না কাঁধ দিয়ে আমরা সব কিছু আটকে রেখেছি আর কি, সেই ব্যাপারটা। তাহলে স্কন্দগুপ্ত হচ্ছে হুন, ভারতের রক্ষাকারী। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে সকারি, যিনি শক রাজা থার্ড রুদ্রদমনকে পরাজিত করেছিলেন এবং উপাধি দিয়েছিলেন সকারি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আজকে সেটা 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে ভারতবর্ষের 4টি প্রান্তে 4টি মঠ নির্মাণ করেন? অপশন এ রামানুজ, বি রামানন্দ, সি শঙ্করাচার্য অ্যান্ড ডি কবির। অর্থাৎ ভারতবর্ষের 4টি দিক রয়েছে, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্টে 4টি মঠ নির্মাণ করেছিলেন। এটা থেকে প্রশ্ন আসে, এটা কে করেছিলেন? তোমাদের হোমওয়ার্ক তাহলে 4টি মঠের নাম কি? 4টি যে মঠ বললাম উত্তর দিক পূর্ব দিক মঠগুলোর নামকে তৈরি করেছিলেন অপশন সি শঙ্করাচার্য। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্ন, আজকে সেটের শেষ প্রশ্ন, কিন্তু স্ট্রিকি প্রশ্ন। আমরা বলেছি ধীরে ধীরে আমরা কিন্তু হাই লেভেল এমসিকিউ দিকে যাব, হাই লেভেলের দিকে যাব। তাহলে বাবরের সমসাময়িক কে ছিলেন? মোগল সম্রাট বাবর প্রথম সম্রাট। অপশন এ প্রথম দেবরায়, বি হরিহর, সি কৃষ্ণদেব রায় অ্যান্ড ডি অচ্যুত রায়। এরা প্রত্যেকে আমরা বুঝতে পারছি যে বিজয়নগর সাম্রাজ্য ছিল, সেই বিজয়নগর ডায়নাস্টির রাজা এবং বিভিন্ন বিজয়নগর ডায়নাস্টির 4টে সাম্রাজ্য প্রভাব বিস্তার করেছিল। আমরা জানি প্রথমে হচ্ছে সঙ্গম, তারপরে সালুপ, তারপরে তুলুপ, তারপরে অরবিটু। আমি আবারও বলছি আমরা কিন্তু প্রতিটি কোশ্চেনের ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই ট্রিক্স বলার চেষ্টা করি, যেভাবে তোমাদের অনেকে ভুলে যাও আর কি। সেই জন্য এর জন্য একটা আমরা মনে রেখেছি, সেটা হচ্ছে বিজয়নগর থেকে মনে রাখবে বাস, বিজয়নগর থেকে মনে রাখবে বাস। আর বাসে দেখবে লেখা থাকে STA পারমিট, যেগুলো বিভিন্ন রাজ্য মানে রাজ্য বলছি বিভিন্ন জেলার ওপর দিয়ে যায়, STA পারমিট লেখা থাকে। তাহলে বাস থেকে মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্য এবং ST থেকে মনে রাখবে, এস মানে হচ্ছে দুটো, সঙ্গম বংশ এবং সালুপ বংশ, টি থেকে হচ্ছে তুলুপ বংশ এবং এ থেকে হচ্ছে অরবিডু বংশ। STA বাসের STA পারমিট আছে, সঙ্গম, সালুপ, তুলুপ এবং অরবিডু। এই যে তুলুপ বংশ, এই তুলুপ বংশের সবথেকে বড় রাজা বা শ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় মারা যান 1529 সালে, যদিও সেই সময় আমরা জানি যে বাবর তার পরবর্তী ক্ষেত্রে মারা যাবেন আর কি। ফলে আমরা বুঝতেই পারছি বাবরের সমসাময়িক ছিলেন, কন্টেম্পোরারি অফ বাবর ইজ কৃষ্ণদেব রায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এইভাবে প্রশ্ন আসবে যে চৈতন্যদেব কার সমসাময়িক ছিলেন, কি গুরু নানক কার সমসাময়িক ছিলেন, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আজকে আমরা আরও 15টি প্রশ্ন আলোচনা করলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কত পাচ্ছ। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।